জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদ গঠিত হয় এবং এই জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা 1970 সালে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার শর্ত মেনে নিয়ে অখণ্ড পাকিস্তানের সংবিধান রচনা করবেন, এই শর্ত উভয় পক্ষ মেনে নিয়ে এই 70 সালের ইলেকশনটি সংগঠিত হয়েছিল। সংবিধান হচ্ছে এমন একটি দলিল, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায়, যেই দলিলটার মাধ্যমে একটি রাষ্ট্রে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির বিষয়টি থাকে এই রাষ্ট্রটি কিভাবে চলবে, এই রাষ্ট্রে বসবাসরত জনগণের সাথে রাষ্ট্রটির এবং রাষ্ট্র পরিচালনা যারা করবেন তাদের সম্পর্কটি কেমন হবে, এবং এরকম নানা কিছু দিয়ে একটি সংবিধান রচনা করা হয়। তাহলে সংবিধান এমন একটি জিনিস যেটি 2 বছর 3 বছর কিংবা 5 বছরের জন্য কোনো একটি সরকার ক্ষমতায় আসলো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং সেটি করে তারা আবার চলে গেল, ব্যাপারটি এমন নয়। সুতরাং রাষ্ট্রের ভিত্তি প্রস্তরটি যখন তৈরি করা হয় তখনই সংবিধানটি মূলত কাজ করে। এটিকে বলা যেতে পারে একটা বাসার প্ল্যান। তো সেই সংবিধানটা তৈরি করার সময় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতিটি অংশের একটা পার্টিসিপেশন এখানে না থাকে এবং জনগণের দ্বারা যদি সেটি না করা হয়, তাহলে সেই সংবিধান পৃথিবীর সব থেকে ভালো সংবিধান হলেও ইট উইল আলটিমেটলি নট ওয়ার্ক। 72 সালে যে সংবিধান রচনা করা হয়েছিল তার মধ্যে প্রাথমিকভাবে ছিল গাঠনিক ত্রুটি, অর্থাৎ সংবিধান তৈরি করার জন্য যে লেজিটিমেসি বা স্বচ্ছতা থাকা দরকার, জনগণের যে পার্টিসিপেশন থাকা দরকার, সেটি এখানে ছিল না। এবং আরেকটি রাষ্ট্রের সংবিধান রচনার অঙ্গীকার দিয়ে যে ইলেকশনটি হয়েছিল, সেই ইলেকশনের উপর ভিত্তি করে তার 1 বছর পরে এসে সেই 1 বছরের মধ্যে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে, একটা ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়ে গিয়েছে। এরকম একটি অবস্থায় এসে নতুন করে সংবিধান রচনা করার জন্য জনগণের পার্টিসিপেশনকে নিশ্চিত না করে যদি এটি করা হয়, সেটি যে কখনোই ভালো ফল নিয়ে আসবে না, সেটা আজকের অবস্থা দেখলে আমরা বুঝতে পারি। এবং দুঃখের বিষয়ে বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে এবং already 55 years have passed, but their mentality, the politicians and politics are still in the same road, in the same ideology, that is to deceive the people. যদিও এই সংবিধানে সরাসরি মুজিববাদ ছিল না, তবুও এর মূল কাঠামো গড়ে ওঠে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা নীতির উপর। 1972 সালের গণপরিষদ গঠিত হয়েছিল 1970 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যদের নিয়ে। তারা নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের অধীনে স্বায়ত্তশাসন আদায় ও পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য, স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য নয়। জনগণের নতুন ম্যান্ডেট বা গণভোটের অভাব, দেশ স্বাধীন হওয়ার পর সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে সংবিধান তৈরি করার জন্য কোনো নতুন নির্বাচন বা জনগণের কাছ থেকে সরাসরি কোনো নতুন ম্যান্ডেট নেওয়া হয়নি। এমনকি সংবিধানটি পাশের পর তা জনগণের ভোটের রেফারেন্ডাম জন্য পাঠানো হয়নি। বিরোধী বা ভিন্ন মতের অনুপস্থিতি। এই গণপরিষদের 469 জন সদস্যের মধ্যে প্রায় সবাই, 467 জন, ছিলেন একক দল আওয়ামী লীগের। ফলে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক মতাদর্শ সংবিধান তৈরিতে প্রতিফলিতই হয়নি। মাত্র একজন বিরোধী দলীয় সদস্য, সুরঞ্জিত সেনগুপ্ত, এবং একজন স্বতন্ত্র সদস্য ছিলেন, যাদের যৌক্তিক কণ্ঠকেও সংখ্যাগরিষ্ঠতার জোরে পাত্তাই দেওয়া হয়নি। এক লাইনে বললে, যিনি পাকিস্তানের অধীনে প্রাদেশিক এমপি নির্বাচিত হয়েছিলেন, 71-এর মুক্তিযুদ্ধের পর কোনো নতুন জনমত না নিয়েই তাকেই স্বাধীন দেশের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং অবৈধ। ভারতীয় সাংবিধানিক কাঠামোর প্রভাব বহন করছিল। সংবিধানের প্রস্তাবনায় বলা হয় যে আমরা অঙ্গীকার করিতেছি যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই রাষ্ট্রের মূলনীতি হইবে। এছাড়াও বলা হয় যে রাষ্ট্রের লক্ষ্য হবে এমন একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন, মৌলিক অধিকার, সাম্য এবং স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু সুকৌশলে তারা 17 এপ্রিল মুজিবনগর সরকারের যে অস্থায়ী সংবিধান, সেখানে সাম্য এবং সামাজিক ন্যায় বিচার কথাটি মৌলিক প্রস্তাবনার মধ্যে রাখা হয়েছিল, এখানে সেটিকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সংবিধানের ভিতরে কিছু মৌলিক দ্বন্দ্ব আপনা আপনি এটি তৈরি হয়ে যায়। যেমন একদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়, অন্যদিকে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।
এরকম বহু ক্লজ বিদ্যমান এই সংবিধানের মধ্যে, যেটা শুধু হাস্যকর না, যেটা রীতিমতো কোনো সাধারণ জ্ঞানের পর্যায়ের মধ্যেই পড়ে না। সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে বলা হয়, মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ানুগ এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু কোথাও ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদের কথা বলা হয়নি, বরং 13 নম্বর অনুচ্ছেদে 3 ধরনের মালিকানা স্বীকৃত হয়: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। আবার 42 নম্বর অনুচ্ছেদে আরো বলা হয় যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ এবং হস্তান্তরের অধিকার থাকবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক বামপন্থী চিন্তাবিদ সমালোচকরা বলেন, মনে করেন যে ঘোষিত সমাজতন্ত্র বাস্তবে পূর্ণাঙ্গ সমাজতন্ত্র ছিল না। এই ব্যাপারে বলতে যে বদরুদ্দীন ওমর 1972 সালে লিখেছিলেন যে শুধুমাত্র শিল্প, ব্যাংক এবং বীমা জাতীয়করণ করলেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তিনি যুক্তি দেন যে রাষ্ট্র যদি শ্রমিক কৃষকের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে রাষ্ট্রীয়করণ কেবল নতুন শাসক গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে, যেটা 72-এর পরে খুব প্রবলভাবে ঘটেছিল। তার মানে রাষ্ট্রীয়করণ মানেই সমাজতন্ত্র নয়, এবং এই কারণে রাষ্ট্রীয়করণের মাধ্যমে পাট কল, তারপরে হচ্ছে কটন মিলগুলো, টেক্সটাইল মিলগুলো আর কখনো লাভের মুখ দেখতে পারেনি। এবং বদরুদ্দীন ওমরের এই লেখার তিনি যেটি বলেছিলেন সেটি ছিল, জাতীয়করণ নীতির ফলে সাধারণ জনগণের চেয়ে দলীয় এবং ক্ষমতাসীন গোষ্ঠীর লাভ বেশি হয়েছিল। সমাজতন্ত্র বনাম ব্যক্তিগত সম্পত্তির বৈপরত্য, কন্ট্রাডিকশন, সোশ্যালিজম ভার্সেস প্রাইভেট প্রপার্টি। সংবিধানের 10 এবং 13 নম্বর ধারা সংবিধানে একদিকে শোষণমুক্ত সাম্যবাদী সমাজ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে উৎপাদন যন্ত্র ব্যবস্থার মালিক হবে জনগণ। বাস্তব বৈপরীত্য কিন্তু 13 নং এবং 42 নং ধারার আবার ব্যক্তিগত মালিকানা এবং সম্পত্তি অর্জনের অধিকার রাখা হয়েছে, যা সমাজতন্ত্রের মূল দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন। বদরুদ্দীন ওমর সমালোচনা করে বলেন যে রাষ্ট্রীয়করণ মানেই সমাজতন্ত্র নয়। শ্রমিক কৃষক শ্রেণীর হাতে ক্ষমতা না দিয়ে বজ্জুয়া সামন্ত শ্রেণীর নেতৃত্বে যে জাতীয়করণ হয়েছিল তা মূলত দলীয় নেতাদের পকেট ভরার এবং অবাধ লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছিল। তাহলে অর্থনৈতিক যে ব্যবস্থা করা হলো সেটি দেখা যাচ্ছে পাকিস্তানের সময়ের যে সরকারগুলোর বৈষম্য ছিল সেটা থেকেও আরো মারাত্মক, কারণ এখানে সরাসরি সবগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে এসে তারপরে এটাকে লুটপাটের ব্যবস্থা করা হলো। A key contradiction within the 1972 Constitution is its attempt to blend democracy with socialism by creating a socialist-oriented economy. Particularly in Article 10, it advocates for socialism as a guiding principles of the economy. The reality of manipulated socialism. The socialist frameworks in Bangladesh proved to be nothing more than a political tool to exploit abundant property left behind by non-Bengali communities and vested interests. This system was heavily used to benefit party leaders and creates a distorted economic order. The failure of democracy. Democracy cannot coexist with a manipulated socialist model where wealth and resource are concentrated in the hands of a few, directly contradicting the core principles of equal ownerships for all citizens. এরপরে আসা যাক জাতীয়তাবাদ, nationalism as a tool for the elite. The promises of a socialist economy that would ensure a fairness and justice soon become a system set up to serve the interest of the ruling party. Nationalizations of industries provided party leaders with unchecked control over wealth, leaving ordinary citizens with minimal rights. এই গণপরিষদের শুরুতে তখনকার নেতা শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল। দেখেন তার ভাষণটা যদি আমরা শুনি, সেখানে কন্ট্রাডিকশন খুব স্পষ্ট। বাংলার ইতিহাসে বোধহয় এই প্রথম গণতন্ত্র দিচ্ছে, এবং এই প্রথম বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটের মারফতে এসে তার দেশের শাসনতন্ত্র দিচ্ছে। আমাকে স্মরণ করতে হয় এই লাইনটি তিনি জেনে বুঝে ভুল বলছেন, এটা মনে করার কোনো কারণে। এই লাইনটি হচ্ছে তিনি মিথ্যা বলছেন। এই মিথ্যা বলার প্রবণতা এই 72-এর সময় থেকে তার আগের অংশে না যে আমরা যদি দেখি, প্রকাশ্যে প্রত্যেকটা রাষ্ট্রনায়ক, সরকার প্রধান এমন ভাবে মিথ্যা চর্চা করে যে পুরো মিথ্যাকে সবার আগে জাতীয়করণ করা হয়ে যায়। তিনি যে বললেন যে জনগণের সংবিধান জনপ্রতিনিধি দ্বারা এটি তৈরি করা হতো, তখন কোনো ধরনের গণভোট, কোনো ধরনের বাছাই হয়নি, কোনো ধরনের জনগণের যে ম্যান্ডেট বা
যে পরিমাণ জনগণের পার্টিসিপেশন দরকার একটা লেজিটিমেসি তৈরি করার জন্য, তো কিছুই করা হয়নি। 1970 সালে একক পাকিস্তানের অখণ্ডতা বজায় রেখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের 459 জন সদস্যকে নিয়ে বোধ প্রাদেশিক অ্যান্ড সেন্টারের এই 459 জন সদস্যকে নিয়ে এই সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। যদি আওয়ামী লীগের ভাষা বলতে হয় তাহলে ওরা তো বাংলাদেশী না, ওরা তো রাজাকার। কারণ দে পার্টিসিপেটেড দ্য ইলেকশনস টু মেনটেন দ্য ইউনিটি অফ পাকিস্তান, এবং পাকিস্তানের অখণ্ডতা রেখে পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য তারা নির্বাচিত প্রতিনিধি, মানে তাদের আইনগতভাবে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক আছে, তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশে আফটার লিবারেশন হওয়ার নতুন সংবিধান রচনা করা হলো। এর থেকে মকারি বা ভাড়ামিত অন্য কিছুতে হতে পারে না। আমার অনেক দিনের ইতিহাস আলোচনা করতে হয়, তা আমি করতে চাই না। তদানীন্তন ভারতবর্ষ, বাংলাদেশ, যাকে আমরা সাবকন্টিনেন্ট বলতাম, সেই যুগে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, যদি হিসাব করে দেখা যায়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরাই রক্তদান বেশি করেছে। দেখা যায় তার স্বাক্ষর আছে চট্টগ্রামের জালালাবাদ, স্বাক্ষর আছে বাংলাদেশের ঘরে ঘরে মা বোনদের কাছে। এখন ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং মৌলিক অধিকার হরণ। ধর্মনিরপেক্ষতা 12 নম্বর ধারা। একটি রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা যুক্ত করে দিলেই একটি সেকুলার সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় না, কিন্তু 72 সংবিধানে ধর্মনিরপেক্ষতা অ্যাড করা হয়েছিল। কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্র থাকলেই ধর্মনিরপেক্ষতা শব্দটি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং ধর্ম যারা পালন করে তাদেরও ধর্ম পালনের অধিকারটি সেখানে স্বীকৃত হয়ে যায়। তাই প্রথম সংবিধানে আলাদা করে ধর্মনিরপেক্ষ শব্দটি অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ছিল, বরং এটি একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বা কাউকে খুশি করার জন্য করা হয়েছে, সেটি বোঝাই যাচ্ছে। This word was included just to show gratitude to Indian authority because it was a prescription given by Indian policymakers. তারা তাদের যে হিন্দু গোষ্ঠী আছে তাদের জন্য এটি করতে চাচ্ছে, এবং বাংলাদেশ যাতে ইসলামিক আইডিওলজির দিকে বেশি ঝুঁকে না যেতে পারে। ইসলামিক আইডিওলজিমের মধ্যে পজিটিভ চর্চাও আছে, সবই যে নেগেটিভ তা না, কিন্তু ভারত সেটি যাতে হতে না পারে সেই জন্য তারা শুরু থেকেই ধর্মনিরপেক্ষ শব্দটাকে চাপ দিয়ে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ভারত বোঝে নাই, কারণ তারা তো নিজেরা গণতন্ত্রের চর্চা করে না। তাই গণতন্ত্র শব্দটাকে আগে যদি ভারত বাংলাদেশের জন্য এস্টাবলিশ করতো বা বাধা না দিত গণতান্ত্রিক প্রক্রিয়া, তাহলে বাংলাদেশে হিন্দু সমাজ শুধু না, হিন্দু মুসলিম সবাই উপকৃত হতো এবং তার দ্বারা ভারত উপকৃত হতো। কিন্তু দুঃখজনক হচ্ছে, এত বড় একটা রাষ্ট্র হওয়ার পরও তারা চরম আইডিওলজিক্যাল অবস্থান ধারণ করে, যার পরিণাম আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আসা যাক জাতীয়তাবাদ। 6 নম্বর ধারা। সংবিধানে জাতীয়তাবাদকে বাঙালি হিসেবে সংজ্ঞায়িত করায় তার জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে সেটার মধ্যে বিভাজন তৈরি করেছে সেই মুক্তিযুদ্ধের অদ্যাবধি পরে। বাই রেস্ট্রিক্টিং ন্যাশনালিটি টু এ সিঙ্গুলার আইডেন্টিটি, দ্য কনস্টিটিউশনস মার্জিনালাইজড নন বেঙ্গলি কমিউনিটিজ ইনক্লুডিং ethnic minorities like the Chakmas, Garos and other tribal groups, contributing to long-standing ethnic tensions within the country. বহু ধরনের উপজাতিরা এখানে বাস করে এবং বহু নন বেঙ্গলি উর্দু স্পিকিং মানুষও ছিল, যাদেরকে আমরা রাতারাতি তাড়িয়ে দিতে পারিনি, এবং যারা এমনও উর্দু স্পিকিং ছিল যারা পাকিস্তানের পক্ষে সরাসরি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেনি, তারা তো এদেশের নাগরিক। তাহলে তাদের সাথে যেমন বেইমানি করা হয়েছে, তেমনি বাংলা ভাষা বাদে অন্য সকল ভাষাভাষী যত ধরনের এথনিক গ্রুপ এখানে আছে তাদের সবার সাথে এটি ছিল স্বাধীন বাংলাদেশের সব থেকে বড় বেইমানি। এই বেইমানির উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান দাঁড়িয়ে আছে। এবং এরপর আসা যায় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। 35 থেকে 39 নম্বর ধারা বাক এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। তার সাথে জননিরাপত্তা, নৈতিকতা বা বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার নামে কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এই যুক্তিসঙ্গত কারণটি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা চলে যায় সরকারের হাতে, যা পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, রক্ষী বাহিনী অ্যাক্ট, সন্ত্রাস দমন অ্যাক্ট, বিশেষ ক্ষমতা অ্যাক্ট, বাকশাল তৈরি করার যে আইন, সামরিক শাসন জারি করা, খুনকে বৈধতা দেওয়া, এই সকল কিছু তার সাথে কানেক্টেড। 63 নম্বর ধারা। যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় সংসদের যে কোনো সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ না করার যে বিধান রাখা হয়েছিল তা নাগরিক অধিকার সুরক্ষার সংবিধানের চূড়ান্ত ব্যর্থতা নির্দেশ করে। One of the most glaring failure of the 1972 Constitution is its infringement on the fundamental rights of citizens. Subsequent provisions and amendments have consistently violated these rights.
The fall of parliamentary democracy. Article 70. According to Article 70, no lawmakers can vote against their own party. Since the majority party forms the government and its leaders become the prime minister simultaneously control the legislature, the executives and the cabinet. তাহলে এক প্রাইম মিনিস্টারের হাতে সব চলে যাচ্ছে, কারণ তার দলই সংসদে সরকার গঠন করছে, মানে সরকার গঠন করা দলেরই সংখ্যাগরিষ্ঠতা সংসদে বেশি। জেনারেল ইয়াহিয়া খানের এলওফো এর আওতায় অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে তার নৈতিকতা বা বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষার নামে কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা হয়েছে। এই যুক্তিসঙ্গত কারণটি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা চলে যায় সরকারের হাতে, যা পরবর্তীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, রক্ষী বাহিনী অ্যাক্ট, সন্ত্রাস দমন অ্যাক্ট, বিশেষ ক্ষমতা অ্যাক্ট, বাকশাল তৈরি করার যে আইন, সামরিক শাসন জারি করা, খুনকে বৈধতা দেওয়া, এই সকল কিছু তার সাথে কানেক্টেড। 63 নম্বর ধারা, যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহের সময় আমি আইডিওলজিমের মধ্যে পজিটিভ চর্চাও আছে, সবই যে নেগেটিভ তা না, কিন্তু ভারত সেটি যাতে হতে আইডেন্টিটি দ্য কনস্টিটিউশনস মার্জিনালাইজড নন বেঙ্গলি কমিউনিটিজ ইনক্লুডিং ethnic minorities like the Chakmas, Garos and other tribal groups contributing to law আমি আইডিওলজিমের মধ্যে পজিটিভ চর্চাও আছে, সবই যে নেগেটিভ তা না। বাংলাদেশের 1972 সালের সংবিধানে ন্যাশনালিটিকে বাঙালি হিসেবে ডেজিগনেট করা হয়েছিল। সাধারণত ন্যাশনালিটি বা জাতীয়তার ধারণার সঙ্গে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত সকল জনগোষ্ঠীকে বোঝায় এবং সেই ভূখণ্ডের যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ এবং তার যে সভারেন্টি অর্থাৎ সার্বভৌমত্ব থাকে, যেটা একটি মানচিত্রের মাধ্যমে নির্দিষ্ট করা থাকে, এই বিষয়গুলো পরস্পরের সাথে একত্রিত হয়ে একটা ন্যাশনালিটি তৈরি হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট টেরিটরির মধ্যে বসবাসকারী জনগণ এবং তার টেরিটরির সভারেন্টি একসঙ্গে একটি পলিটিক্যাল ন্যাশনালিটি তৈরি করে। কিন্তু একটি রাষ্ট্রের ন্যাশনালিটিকে একটি সিঙ্গুলার এথনিক আইডেন্টিটির সঙ্গে যুক্ত করার ফলে জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে এর মধ্যে বিভাজনের একটি ভিত্তি শুরুতেই তৈরি করে দেওয়া হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব মুক্তিযুদ্ধের অর্ধ শতাব্দী পরেও বিদ্যমান। By designating the nationality as Bengali, the 1972 constitutions marginalized non-Bengali communities including ethnic minorities such as Chakma, Garos and other indigenous groups, contributing to long-standing ethnic tension within the country. একই সাথে অনেক নন বেঙ্গলি উর্দু স্পিকিং মানুষও এদেশে বসবাস করছিল, এখনো করে, এবং তাদের একটা অংশ মুক্তিযুদ্ধের পক্ষেও অবস্থান করেছিল। এই বিশাল একটি জনগোষ্ঠীকে রাতারাতি অস্বীকার বা বহিষ্কার করা সম্ভব ছিল না। এমন অনেক উর্দু স্পিকিং মানুষও ছিলেন যারা পাকিস্তানের পক্ষে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে সরাসরি জড়িত ছিলেন না, তারাও এই দেশের নাগরিক ছিলেন। তাহলে তাদের সঙ্গে যেমন এক ধরনের অবিচার করা হয়েছে, তেমনি বাংলা ভাষার বাইরে অন্যান্য ভাষাভাষী এবং বিভিন্ন এথনিক গ্রুপসের মানুষের প্রতিও এক্সক্লুশনের একটি সমস্যা তৈরি করা হয়েছে। 30 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার ইনক্লুডিং ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু একই সঙ্গে পাবলিক অর্ডার, মরালিটি, ন্যাশনাল সিকিউরিটি বা ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটসের মতো বিভিন্ন কারণে এসব অধিকারের উপরে রাষ্ট্র কর্তৃক বিধিনিষেধ আরোপ করার বিধান জুড়ে দেওয়া হয়। সমস্যাটি হলো এই রেস্ট্রিকশন কিভাবে এবং কতটা প্রয়োগ করা হবে তার একটি বড় কার্যকর নিয়ন্ত্রণ রাষ্ট্র এবং সরকারের হাতে চলে যায়, যার রেজাল্ট আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট অ্যান্ড অন্যান্য রেস্ট্রিকটিভ লজ এর মাধ্যমে। যদি 72 সংবিধান এই যদি কিন্তু বা ক্লজ দিয়ে এটাকে লিমিটেড না করত, তাহলে এই ধরনের সুযোগ পরবর্তীতে কোনো সরকার বা ক্ষমতায় থাকা শাসক দল পেত না। ঠিক একইভাবে 72 সংবিধান যদি জনগণকে এবং গণতন্ত্রকে সত্যি সত্যি রিপ্রেজেন্ট করত, তাহলে শেখ মুজিবের পক্ষে 72 সংবিধানকে বাতিল করাই সম্ভব হতো না। সুতরাং একই ধারাবাহিকতার মধ্যে ওয়ান পার্টি বাকশাল সিস্টেম প্রতিষ্ঠার আইন, পরবর্তীতে সামরিক শাসন এবং রাষ্ট্রের কোয়ার্সিভ পাওয়ারের বিভিন্ন ধরনের ব্যবহার এবং অপব্যবহার আমরা দেখতে পাই। এমনকি রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিচারিক সাংবিধানিক যে চেকস অ্যান্ড ব্যালেন্স দুর্বল হয়ে পড়ায় ঘটনাগুলি এই বৃহত্তর কনস্টিটিউশনাল প্রবলেমের সঙ্গে
সবগুলি সম্পর্কিত। সংবিধানের 63 নম্বর অনুচ্ছেদে ওয়ার বা আর্মড রিবেলিয়ন এর সময় সংসদের কিছু সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ সীমিত করার যে বিধান রাখা হয়েছিল, সেটিও নাগরিক অধিকার সুরক্ষা দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর প্রশ্ন তৈরি করে। ওয়ান অফ দ্য মোস্ট গ্লেয়ারিং ফেইলিয়র্স of the 1972 Constitution was its failure to provide sufficiently robust protections for the fundamental rights of citizens. Subsequent provisions and amendments, as well as their implementations by successive governments, repeatedly placed significant limitations on those rights. সংবিধানে ফান্ডামেন্টাল রাইট স্বীকৃত থাকলেও সেই অধিকারগুলোর উপর এমন কিছু কনস্টিটিউশনাল লিমিটেশন রাখা হয়েছিল, যেগুলো পরবর্তীকালে রাষ্ট্রের ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং নাগরিক স্বাধীনতা সীমিত করার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয়েছে, যার সর্বশেষ ব্যবহার আমরা দেখেছি 17 বছরে শেখ হাসিনার সরকারের আমলে মানুষকে হত্যা করার মাধ্যমে। কিন্তু বাকি সময়গুলো যে আমরা স্বর্গরাজ্যে ছিলাম মৌলিক অধিকারের মাধ্যমে, সেটি কিন্তু সঠিক না। চলুন তাহলে একটা রূপক গল্পের ফ্রেমে এসে দেখি কিভাবে 1972 সালের সংবিধানের দ্বিতীয় আর তৃতীয় ভাগ মিলে এক অদ্ভুত ধোঁকার খেলা সাজিয়েছিল। গল্পের শুরু, সোনার খাঁচা আর জাদুকরের চাবি এক দেশে এক মস্ত বড় দালান তৈরি হলো, যার নাম রাখা হলো শাসনতন্ত্র ভবন। দেশের মানুষ মাত্রই একটা রক্তাক্ত যুদ্ধ শেষ করে এসেছে, সবার চোখে বুক ভরা আশা। দালানের ফটকে বড় বড় সোনালী অক্ষরে দুটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হলো। একদিকের বোর্ডে লেখা হলো অনুচ্ছেদ 20 থেকে 28, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সেখানে রাষ্ট্র বড় বড় লম্বা চওড়া ওয়াদা করল, এ দেশে কোনো মানুষ না খেয়ে মরবে না, সবার কাজ থাকবে, চিকিৎসার অভাব হবে না, শিক্ষা হবে সবার জন্য সমান ও বাধ্যতামূলক। আর 28 নম্বর অনুচ্ছেদে তো রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হলো, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাষ্ট্রের চোখে সবাই সমান, কোনো বৈষম্য থাকবে না। মানুষ তো আনন্দে আত্মহারা। তারা ভাবল, বাহ, আমাদের নাগরিক অধিকার তো পাকা হয়ে গেল। কিন্তু ঠিক তখনই পাশ থেকে দালানের প্রধান জাদুকর এসে মানুষের কানে কানে ফিসফিস করে একটা সত্য বলে দিল, যা সাধারণ মানুষ প্রথম বুঝতেই পারল না। জাদুকর বলল, শোনো হে নাগরিক দল, এই 20 থেকে 28 নম্বরের ওয়াদাগুলো কিন্তু কেবলই আমাদের মনের ইচ্ছা। রাষ্ট্র যদি কখনো এগুলো পূরণ নাও করে, তোমরা কিন্তু কোনো আদালতের দরজায় গিয়ে মামলা ঠুকতে পারবে না। এগুলো শুধুই কেতাবি খাসলত, আদালতে বলবৎযোগ্য, নট এনফোর্সেবল বাই ল নয়। দ্বিতীয় চাল, ডান হাতে দেওয়া, বাঁ হাতে নম্বরে আছে যেখানে খুশি যাওয়ার এবং দল বাঁধার স্বাধীনতা। এগুলো কেউ কেড়ে নিলে তোমরা সরাসরি আদালতে চলে যেতে পারবে। মানুষ আবার খুশি হলো। তারা ভাবল, অন্তত বেঁচে থাকার আর কথা বলার স্বাধীনতাটুকু তো পাওয়া গেল। কিন্তু জাদুকর তখন তার আসল রূপ দেখালো। সে প্রতিটি অধিকারের কাগজের নিচে খুব ছোট ছোট অক্ষরে একটা করে শর্ত বা আইনি লুপহোল লিখে রেখেছিল। যেমন সংবিধানে লেখা হলো, তোমাদের সংবাদপত্রের আর মতো প্রকাশের স্বাধীনতা দেওয়া হলো, অনুচ্ছেদ 39, কিন্তু তার নিচেই ছোট করে জুড়ে দেওয়া হলো, তবে সত্য থাকে যে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা জনশৃঙ্খলার স্বার্থে সরকার চাইলে যখন তখন তোমার মুখ চেপে ধরতে পারবে। গল্পের টুইস্টটা এখানেই। এই যুক্তিসঙ্গত বাধা নিষেধ কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তা র সংজ্ঞাকে নির্ধারণ করবে? কোনো স্বাধীন আদালতকে সেই ক্ষমতা দেওয়া হলো না। ক্ষমতা প্রিভেন্টিভ ডিটেনশন। যে মৌলিক অধিকারের জন্য মানুষ আদালত পর্যন্ত দৌড়াতে পারত, জরুরি অবস্থা জারি করে সেই আদালতের দরজায় তালা মেরে দেওয়ার ব্যবস্থা করা হলো। আর এর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তৈরি করা হলো রক্ষী বাহিনী অ্যাক্ট আর বিশেষ ক্ষমতা আইন। গল্পের শেষ পরিণতি দিনশেষে স্বাধীন দেশের নাগরিকরা চেয়ে দেখল, 72 এর যে সংবিধানকে তারা পরম মমতায় মুক্তির দলিল ভেবে বুকে জড়িয়ে ধরেছিল, তা আসলে একটা চতুর ফাঁদ। সেখানে সমাজতন্ত্রের নামে রাষ্ট্র সব কারখানা আর ব্যাংকের চাবি নিজের হাতে নিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের থালায় ভাত জুটল না, বরং সেই আঠায় আটকে রাজত্ব চালালো একদল নতুন রাজনৈতিক এলিট ও বুর্জোয়া শ্রেণী। খাঁচাটা দেখতে খুব চমৎকার আর গণতান্ত্রিক ছিল, কিন্তু তার ভেতরের অদৃশ্য শিকলগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সাধারণ মানুষ আজীবন শুধু খাঁচার ভেতরের বন্দি কোষ হয়েই দিন কাটায়,
আর ওপরের শাসকেরা ক্ষমতার পরম স্বাদ পায়। এবার দেখা যায় যে ৭২-এর সংবিধানে